বেলুচিস্তানের করুণ ইতিহাস। বেলুচিস্তানের সাথে বেইমানি করেছে মোহাম্মদ আলী জিন্নাহ। বেলুচিস্তানের শাসক অর্থাৎ কালাতের শাসক মীর আহমেদ ইয়ারউদ্দিন খান আইনজীবী নিয়োগ করেছিলেন তীক্ষ্ণ ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন মোহাম্মদ আলী জিন্নাহকে কালাতের স্বাধীনতার জন্য ব্রিটিশের সাথে রফাদফা করতে। সেই জিন্নাই কিনা শেষে কাল হলো বেলুচিস্তানের। আমরা এই ইতিহাস আগে তত চর্চা করিনি, কিন্তু এখন আমাদের সামনে শুনে অবাক। আমরা ইতিহাস থেকে জেনেছি 1947 সালের 4ই আগস্ট যখন পার্টিশন হচ্ছে, নানান ভারত ব্রিটিশ চলে যাবে ভারত থেকে, মানে ভারতবর্ষ থেকে, তখন কে কোথায় যাবে সেই হিসাবে নানানভাবে এইসব বৈঠকগুলি হচ্ছিল। তখন ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের সাথে একটি বৈঠক হয় মীর ইয়াউদ্দিন আহমেদ, সেখানে জিন্নাহ এবং নেহেরু উপস্থিত ছিলেন। চারজনের উপস্থিতিতে কালাত একটি স্বাধীন রাষ্ট্র থাকবে সেই হিসাবে, অর্থাৎ বেলুচিস্তান স্বাধীন রাষ্ট্র থাকবে সেই হিসাবে একটি চুক্তি হয়, সেটাকে বলা হয় স্ট্যান্ড স্টিল কন্ট্রাক্ট, স্টিল চুক্তি। সেটা হয়েছিল 1947 সালের 4 আগস্ট, এবং 11ই আগস্ট বেলুচিস্তানকে ব্রিটিশ গেজেটে স্বাধীনতা দেওয়া হয়, স্বাধীন রাজ্য। কিন্তু এই পর্যন্ত শেষ, ইতিহাসের করুণ অধ্যায় আরেকভাবে শুরু। ইয়ারউদ্দিন আহমেদ 11ই আগস্ট বেলুচিস্তানের স্বাধীনতার উৎসব করেন, আর এদিকে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের গভর্নর হয়ে ভাবতে থাকেন বেলুচিস্তানকে কিভাবে তার করায়ত্ত করা যায়। বেলুচিস্তানে তখন একটি প্রতিষ্ঠিত আইনসভা ছিল দুইটি, একটি নিম্নকক্ষ, একটি উচ্চকক্ষ, একটা দারুল আওয়াম আর দারুল উমামা। এখন এই উভয় কক্ষের সদস্যরা মিলেই বেলুচিস্তানের পূর্ণ স্বাধীনতা তারা ঘোষণা করেছে, ঐক্যমত্য ঘোষণা করেছে। এখন সেটাকে যখন জিন্নাহকে জানানো হলো যে আমরা এই এই আমাদের দুই আইনসভারই আমরা প্রতিনিধি নিয়ে স্বাধীনতা ঘোষণা করেছি, আমরা পাকিস্তানের সাথে ঐক্যবদ্ধ হব না। জিন্নাহ অনুরোধ করছে পাকিস্তানের সাথে ঐক্যবদ্ধ হন, তাহলে মুসলিম রাষ্ট্র বড় হয়। ইয়ারউদ্দিন খান হয় তাহলে ইরান ইরাক এগুলি নিচ্ছেন না কেন, নিয়ে একটি বড় রাষ্ট্র করেন। তখন উনি একটু থমকে গেছিলেন ইয়ারউদ্দিনের এই কথায়, এবং উনি মনের ভিতরে সেই তার অঙ্ক উনি কষে রাখছেন কিভাবে বেলুচকে এবং করবে, পাকিস্তানের সামরিক শক্তিকে তাদের মানে সেই কূটচালকে উনি একসাথে তাদের সাথে সল্লা পরামর্শ করে কি করলেন, বেলুচদের সাথে কোনো মতেই যখন পারা যাচ্ছে না, যেহেতু উভয়ের আইনসভা দুইটাই স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে, তখন বেলুচের 3টা রাজ্য ছিল। এটা হলো মাকরান, খারান, লাজবেলা। সেখানে 3জন স্বাধীন নবাব ছিলেন। এই নবাবদেরকে নানান লোভ দেখাইছে যে তোমাদেরকে স্বাধীন নবাব করে দেওয়া হবে, বেলুচিস্তানের অধীনে থাকতে হবে না। এবং পাক তৎকালীন নেতারা পাকিস্তান তারা নানান সল্লা পরামর্শ করে 3জনকে বেলুচিস্তান থেকে সরানোর ব্যবস্থা করে কালাত থেকে, অর্থাৎ কালাত থেকে তখন মাকরান, খারান আর লাজবেলা 3টা প্রদেশের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। বিভাজন সৃষ্টি হলে কালাত একাকী পড়া যায়। কালাতের তখন কোনো সামুদ্রিক উপকূল ছিল না। এখন মাকরান ছিল এই সমুদ্রের যে অঞ্চলটা, যেটা গোয়াদর বন্দর এখন এখানে। এই অবস্থায় মধ্য দিয়েও মীর ইয়ারউদ্দিন কীভাবে রাষ্ট্রটাকে আগায় নেবে সেটা যখন ভাবতেছিলেন, আর জনগণ যখন স্বাধীনতার উৎসবে আনন্দিত, ঠিক সেই সময় জিন্নাহ এই খেলা শুরু করে। এবং অনেকটা তখন বেলুচিস্তানের শান্তিরক্ষী বাহিনী খুব ছোট, রক্ষী বাহিনী যেটা ছিল সৈন্যবাহিনীর মতো,
আর পাকিস্তান সেনাবাহিনী তো শক্তিশালী সেনাবাহিনী হিসাবে অল্প সময়ের মধ্যে আবির্ভূত, যেটা ব্রিটিশ থেকে বিভক্ত হয়ে যে সেনাবাহিনী বিভক্ত হয়ে যে সেনাবাহিনী হাতে পেয়েছে, বিশেষ করে পাঞ্জাবিদের যেখানে প্রচণ্ড দাপট, তারা তাদের মানে নিখুঁত মানে ইয়ে চলতে থাকে, ষড়যন্ত্র চলতে থাকে। একটি ষড়যন্ত্র হয়ে যায় 1948 সালের 7ই মার্চ। সেখানে কিভাবে অল ইন্ডিয়া রেডিও থেকে ব্রিটিশ গোয়েন্দাদের কে মাধ্যমে এবং যেইভাবে হোক ষড়যন্ত্র করে অল ইন্ডিয়া রেডিও দিয়ে মীর ইয়ারউদ্দিনের নামে একটি অপপ্রচার চালানো হয়। মীর আহমেদ ইয়ারউদ্দিন কালাতকে ভারতের অংশ হিসাবে ঘোষণা করছে, এটা অল ইন্ডিয়া রেডিওর ঘোষণা। সুতরাং সে মুসলমানের শত্রু, সে ভারতের দালাল। এইটা অপপ্রচার, তারা প্রোপাগান্ডা শুরু করে মিয়ার ইয়ারউদ্দিনের বিরুদ্ধে তারা অ্যাকশন শুরু করে। নানানভাবে অপপ্রচার ইত্যাদি মিলিয়ে মীর ইয়ারউদ্দিনের ক্ষমতাকে কুক্ষিগত করে এবং তাকে চাপে ফেলে তার থেকে মানে স্বীকৃতি আদায় করে, যেটা স্বীকৃতি আদায় করার কথা পার্লামেন্টের কাছে, সেখানে স্বীকৃতি আদায় করে মীর ইয়ারউদ্দিনকে চাপ দিয়ে এবং এই 7ম বালুচ রেজিমেন্টকে 27শে মার্চ 1948 আর 8 মাস বেলুচ কালাত স্বাধীন ছিল। 48 কালাতে পাঠিয়ে একে গ্রাউ করে, রাজপ্রাসাদ গ্রাউ করে মীর ইয়ারউদ্দিন সাহেবকে, এবং তাকে অসহায়ের মতো সেখানে তার সামনে দলিল রেখে তাকে তার থেকে স্বাক্ষর গ্রহণ করে এবং তাকে নিয়ে আসা হয় বন্দি করে সামরিক কনভয়ের মাধ্যমে। এবং সেখানে অত্যন্ত অসহায় অবস্থায় মিয়ারউদ্দিন জিন্নার সেই ভাবমূর্তি লক্ষ্য করে, যাকে সে পোষেছে পয়সা দিয়ে, আইনজীবী বানাইছে কালাতের স্বাধীনতার জন্য, সেই তার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করলো, বেঈমান। এখন সেখানে তার স্বাক্ষর নিল, কিন্তু তার ছোট ভাই মীর ইয়ারউদ্দিনের ছোট ভাই প্রিন্স আব্দুল করিম তিনি সেটা মানেন নাই। তিনি বিদ্রোহ ঘোষণা করেন এবং তিনি ছিলেন এই মাকরানের গভর্নর। উনি একজন সামরিক কমান্ডার ছিলেন। সে তার অনুগত সৈন্য এবং অস্ত্রপাতি সংগ্রহ করে বিদ্রোহ ঘোষণা করে এবং উনি দীর্ঘদিন পাকিস্তানের সাথে মানে সেনাবাহিনীর সাথে ওখানে আফগানিস্তানের পাহাড়ে যে যুদ্ধ ঘোষণা করে, একসময় তার রসদ অস্ত্র শক্তি ফুরিয়ে যায় এবং সে আফগানিস্তান এবং সোভিয়েত ইউনিয়নের সাহায্য আশা করছিল, কিন্তু সাহায্য না পাওয়ায় সে ভেঙে পড়ে এবং যুদ্ধে পরাজয় বরণ করে। পরবর্তী আত্মসমর্পণ করে এবং পাকিস্তান প্রিন্স করিমকে 10 বছর সাজা দেয়। পরবর্তী সময়ে 1955 উনি মারা দেয়। অবশ্য উনি পরবর্তীতে ন্যাপের রাজনীতি করে বা অন্য একটি রাজনৈতিক পার্টি করে পাকিস্তানের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। তো বেলুচিস্তানের স্বাধীনতা কিভাবে ক্ষুণ্ণ করেছে জিন্নাহ আরও বিস্তারিত আলোচনার বিষয় আছে। আমি বলছিলাম বেলুচিস্তান এক দুঃখের জাতি, যারা স্বাধীনতা 8 মাস ভোগ করেও স্বাধীনতাকে পাকিস্তানি ষড়যন্ত্রের জন্য ধরে রাখতে পারেনি, এবং যেখানে ইস্টার্ন স্টিল চুক্তি হওয়ার পরেও যেই চুক্তির বরখেলাপ করেছে জিন্নাহ, এবং সেই চুক্তি বরখেলাপের কারণে মীর ইয়ারউদ্দিনের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। কিন্তু আজকে অন্য ইয়ারউদ্দিন, যিনি আজকে ডাক্তার মাহারাঙের সাথে তারা ঐক্য হয়ে বেলুচিস্তানের স্বাধীনতার সংগ্রাম করছে। তারা পতাকা ঘোষণা দিয়েছে, স্বাধীনতার দিবস সে 11 আগস্টকেই ঘোষণা করেছে। স্বাধীনতার সংগ্রাম থেকে এখন স্বাধীনতার যুদ্ধে উত্তীর্ণ হয়ে গেছে। আমরা জানি না ফলাফল কোন দিকে যায়। এখনও বিশ্ব স্বীকৃতি তারা জন্য আবেদন করছে, এখনও কোনো দেশের স্বীকৃতি তাদের হাতে পৌঁছায় নাই, কিন্তু পাকিস্তানের সাথে তাদের লড়াই অব্যাহত আছে, তুমুল লড়াই চলছে। আমরা তাদের বিজয় কামনা করি।